আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ১৬ জন। আদালতে কাঁদলেন বাবা, মা ও বিচারক। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ সহ ৫ দাবিতে আজও আন্দোলন করেছেন গ্রাহকরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র বাকবিতণ্ডা, অশোভন মন্তব্য। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সন্তানের ধর্ষণ ও হত্যাকাণ্ডের মর্মান্তিক বর্ণনা দিলেন রামিসার বাবা ও মা। নিজেরাও কাঁদলেন, সেই সঙ্গে কাঁদালেন আদালতে উপস্থিত সকলকে। আলোচিত এই মামলার শুনানির দ্বিতীয় দিনে মঙ্গলবার শেষ হয় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ। এ সময় আদালতের বাইরে আসামির কথা বলা ও তা প্রচার বন্ধের নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার সকাল ৮টা কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় পল্লবীর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামি স্বপ্না খাতুনকে। পরে ৯টার দিকে আনা হয় মূল আসামি সোহেল রানাকে। 10:30টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনে সাক্ষ্য দেন রামিসার বাবা, মা ও বোনসহ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে নৃশংসতার বর্ণনা দেন তারা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি জানান, মামলাটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন বিচারক। পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো যেটা আছে সেটাও গ্রহণ করা হবে। আমরা আশাবাদী যে পাবলিক সাক্ষী পর্যাপ্ত যে তথ্য উপাত্ত প্রয়োজন এই মামলা প্রমাণ করার জন্য তারা প্রদান করেছে। এর আগে সোমবার আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় আসামি সোহেল রানা উচ্চস্বরে নানা কথা বলেন। সেটি গণমাধ্যমে প্রচার হলে বিচারক এ নিয়ে নির্দেশনা দেন। মিডিয়াতে কথা না বলার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটা যেহেতু পরিলক্ষিত হয় নাই, সেইটুকু যাতে পরিলক্ষিত হয় ফার্দার প্রসিডিংয়ের ক্ষেত্রে, এই জন্য একটা আবেদন করেছিলাম এবং সেই আবেদনে মাননীয় ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন। মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করবে আদালত। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছে সচেতন গ্রাহক ফোরাম। মতিঝিলে ব্যাংকটি প্রধান কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করেন। এদিন ব্যাংকের সব পর্ষদ সদস্যদেরও পদত্যাগ দাবি করেন গ্রাহকরা। ২৪ মে ঈদের আগের শেষ কর্মদিবসে পদত্যাগ করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইদুর রহমান। সেদিন রাতেই সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। সেই নিয়োগ বাতিলের দাবিতে রোববার থেকে আন্দোলন করছে ব্যাংকটির গ্রাহকরা। সোমবার সকালে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমরা চাই ব্যাংকে যেন একজন যোগ্য ব্যক্তি আসে যারা ইসলাম ধারণ লালন করবে এবং এই ব্যাংকের সাথে যাদের মায়া মহব্বত আছে এবং যারা এই ব্যাংকে পরিচালনার যোগ্য। আশ্বস্ত করার মতো কোনো বক্তব্য আমরা পাইনি। কাজেই বাংলাদেশ ব্যাংকের এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানববন্ধনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান তারা। আমাদের দাবি হলো, যারা ব্যাংকের অর্থ লুটপাট করেছে, জনগণের অর্থ লুটপাট করেছে, এই দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা জানান, একই দাবিতে সারা দেশের সব শাখার সামনেই মানববন্ধন করছে সচেতন গ্রাহক ফোরাম। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সন্তানদের একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যজন শিক্ষক। তবুও নিঃসঙ্গ জীবন কাটত নূরজাহান বেগমের। যেখানে থাকতেন সেই বাসাটিও পরিত্যক্ত, অগোছালো। একদিন হঠাৎই মারা গেলেন ৭৫ বছরের এই প্রবীণ। কিন্তু মারা যাওয়ার খবরটি জানল না কেউ। ঘরে মরদেহ পড়ে থেকে পচন ধরে যায়। এমনই এক ঘটনা ঘটে গেছে রাজধানীর মিরপুরে।
নূরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, অপরজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়া এক মেয়েও রয়েছে তার। রাজধানীর মিরপুর 11 নম্বরের সেকশন 6 অবস্থিত মেয়ের বাড়িতে থাকতেন নূরজাহান বেগম। তবে সেখানে একাকী জীবন কাটত এই প্রবীণের। কিন্তু গত রোববার সেই বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা 999-এ ফোন দিয়ে জানালে পুলিশ এসে তা উদ্ধার করে। বাসাটা একটু জরাজীর্ণ ছিল, সেখান থেকে ডেড বডি নিচে নামানো হয়। আমাদের অফিসার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তো ডেড বডিটা দেখে মনে হয়েছে যে হয়তোবা একদিন বা তারও পূর্বে মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক সময়টা বলতে না পারার কারণে আমরা পরবর্তীতে লাস্টে পোস্টমর্টমে দিয়েছি। পোস্টমর্টম রিপোর্ট আমরা এখনও পাই নাই। রিপোর্ট আসলে পরবর্তীতে রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে নূরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মায়ের কোনো খোঁজ খবরই সন্তানরা রাখত না বলে জানায় পুলিশ। আমরা তো খুব বেশি কথা তো তাদের সাথে বলি নাই, তবে আমাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলেছে। তবে সে যে পরিবেশে থাকে, পরিবেশটা আসলে একজন স্বাভাবিক মানুষ এরকম পরিবেশে থাকা খুব কষ্টকর। তারা তো বলেছিল যে স্বাভাবিক মৃত্যু হিসেবে তারা লাশটা তারা স্বাভাবিকভাবে দাফন করতে চেয়েছিল, কিন্তু আমাদের বললাম না, আমাদের একটু সন্দেহ হওয়ার কারণে, যেহেতু মৃত্যুর সঠিক কারণটা জানতে পারছে, মানে সময়টা বলতে পারছিল না, সে কারণে আমরা এটা অপমৃত্যু মামলা নিয়ে পোস্টমর্টম করেছি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম 55 টাকা কমেছে। মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে। 12 কেজির সিলিন্ডারের দাম 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 2 টাকা 57 পয়সা কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ 19 এপ্রিল 12 কেজিতে 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়। তার 17 দিন আগে 2 এপ্রিল 387 টাকা বাড়িয়ে 1727 টাকা করে বিইআরসি। ঈদের বিশেষ সময়সীমা শেষ হওয়ায় আবারও সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ হচ্ছে দোকানপাট ও শপিং মল। বিদ্যুৎ সাশ্রয়ের এই সিদ্ধান্ত কতটা কার্যকর এবং এর প্রভাব কি পড়ছে ব্যবসা বাণিজ্যে, সে বিষয়ে উঠে এসেছে আজকের জনতার কথায়। বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা 7টার পর বন্ধ হচ্ছে দোকানপাট ও শপিং মল। এতে কি কমবে বিদ্যুতের অপচয়, নাকি এর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটায়? এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ? মার্কেটগুলোতে বিশেষ করে এখন 6টার দিকে তো সন্ধ্যার আয়োজন দেয়, তো মহিলারা বেশিরভাগই মহিলাদের কাস্টমার যারা আসে, তারা দেখা গেছে 7টার পরে কাজ কাম সেরা দেখা গেছে 7টার পরেই আসে আমাদের মার্কেটে। গরমের সময় দেখা গেছে এখন এমনি বেচা কিনা কম, আবার সন্ধ্যা 7টা বাজে যদি বন্ধ হয়ে যায় আমাদের বেচা কিনা তো অনেকই প্রবলেম হয়। প্রয়োজনে 2টা বাজেও নেওয়া যায়, নিয়ে যদি আমাদের রাতের বেলা এই 7টার পরিবর্তে সেটা 9টায় করা যায়। আমাদের 7টার দিকে আমাদের মার্কেট বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের অনেক ক্লায়েন্ট আসে না এবং আমাদের অনেক বেশি প্রভাব পড়ে। সেক্ষেত্রে আমরা অনেক লুজার। বেশিরভাগ সবাই তো জব হোল্ডার বা সার্ভিস হোল্ডার হয়, তো বাসায় আসতে আসতে সবার একটু দেরি হয়ে যায়। ওই ক্ষেত্রে যদি আরেকটু 1-1.5 ঘন্টা সময়টা বাড়ানো যেত তাহলে আমাদের একটু সুবিধা হতো। 7টার পর বন্ধ হয়ে গেলে হয় কি যে সবাই তো বাসায় থাকে, তখন মানে এমন অনেক কিছু ইমার্জেন্সি জিনিস আছে, মানে দাওয়াত থাকে, কোনো সময় গিফট কেনার প্রয়োজন হতে পারে। প্রবলেম তো মানে অফিস কাজ করে ব্যাক করার পর্যন্ত তো সব তো দেখি বন্ধ, দ্যাটস ওয়াই এখন আর কিছু করা যাবে না। বিদ্যুৎ সাশ্রয়ের এই সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক হিসেবে নিয়েছেন, কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসা বাণিজ্যে এর প্রভাব নিয়ে। এখন দেখার বিষয় এতে বিদ্যুৎ সাশ্রয় ঠিক কতটা নিশ্চিত হয় এবং বাস্তবে ব্যবসা বাণিজ্যে এর কী প্রভাব পড়ে। বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিহত 7 বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাজারে আসা দর্শনার্থীরা। পাশাপাশি দিঘির কুমিরের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার দাবিও জানান তারা। ফাতেমার এই হাসিমাখা মুখ আর দেখা যাবে না, কারণ বাগেরহাটের খান জাহান আলীর মাজারের দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কুমিরের আক্রমণে নিহত হয় 7 বছরের শিশু ফাতেমা।
মাজারে আসা দর্শনার্থীদের কাছে গিয়ে গান গেয়ে পাওয়া অর্থ দিয়েই চলত ফাতেমার জীবন। তার মরদেহ উদ্ধারের পর শোকে স্তব্ধ এলাকাবাসী। গত ৮ এপ্রিল একই দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুর মারা যায়। সে সময় দেশজুড়ে নানা সমালোচনা হয়। কুমিরের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা এবং মাজারে আসার দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। গতকাল রাতে একটি বাচ্চাকে কুমিরে নিয়ে গেল, কিছুদিন আগে একটি কুকুরকে নিয়ে গেল, এর আগেও বহু লোক এভাবে অকালে প্রাণ হারাচ্ছে। কিন্তু আমরা যতদূর জানি খানজাহান আলীর মাজারটি মূলত ছিল কালাপাহাড় এবং ধলাপাহাড়ের জন্য। তারাই যখন নেই তখন কি বন্যপ্রাণীর কোনো প্রয়োজন এখানে আছে? মুরগি দিলি সে মুরগি তো 7টা উঠে যায়, সেই মুরগি তো পরবর্তীতে তো আর দেওয়া হয় না। এই জন্যই তো ওরা সবসময় ক্ষুধার্ত থাকে, যখন যারে পায় তখন তারেই খায়। যদি কুমিরদের পেট করে রাখা যায় তাহলে মনে হয় আর কাউকে সে ওরা আক্রমণ করবে না। কিন্তু এখন যদি আমরা এই দিঘির থেকে কুমির সরিয়ে নিই তাহলে ঐতিহ্যের একটা অংশ আমরা হারিয়ে ফেলবো। জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের মাজার কমিটি আমরা বসে হাজার হাজার লোক যে প্রতিদিন যে ভিজিটাররা বিদেশি বা দেশি বিদেশি লোক যারা মাজারে আসে তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটাকে ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এদিকে মাজারের দিঘিতে কুমির রাখা হবে কিনা সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আপাতত এই ঘাটকে নিরাপদ করা, এই দিঘিকে নিরাপদ করা পর্যন্ত আমাদের এই কুমিরকে অন্যত্র স্থানান্তর করার বিষয়ে আমরা 2-1 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। ততক্ষণ পর্যন্ত এই দিঘি পর্যটকদের জন্য নিরাপদ না হচ্ছে, আমরা এখানে আরও আমাদের পাহারা বা আমাদের যে এখানে স্বেচ্ছাসেবী তারা নজরদারি করবে। এখন সবার নজর জেলা প্রশাসকের সিদ্ধান্তের দিকে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র বাকবিতণ্ডা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকি নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এবং ফোন আলাপ সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ও CNN এইসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়, গতকাল সোমবার নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় বৈরুতে হামলার পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করেন। এ সময় নেতানিয়াহুকে বদ্ধ পাগল এবং সবাই তাকে ঘৃণা করে বলেও মন্তব্য করেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দাবি তিনি নেতানিয়াহুকে কারাগারে যাওয়া থেকে রক্ষা করেছেন। লেবাননে উত্তেজনা বৃদ্ধির ফলে ইরানের সঙ্গে ট্রাম্পের চলমান আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। এবার গ্লো অ্যান্ড লাভলি সাব উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুতে আজ নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। তবে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে নেপালের মেয়েরা। কাল বিকাল 5টায় গোয়ার ফর্তদা স্টেডিয়ামে প্রথম সেমিতে মুখোমুখি হবে দুই দল। ব্যাম্বোলিম অ্যাথলেটিক্স গ্রাউন্ড, এই মাঠেই অনুশীলনের কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলে, কিন্তু ডিফেন্ডার শিউলি আজিমের মার মৃত্যুতে থমকে গেছে প্র্যাকটিস। নেপালের বিপক্ষে সাফের ফাইনালে ওঠার মিশনের আগে এই শোক শক্তিতে রূপান্তর করাই হবে নারী দলের পেশাদারিত্বের প্রমাণ। বিপরীতে অনুশীলনে সঠিক সময় হাজির নেপাল নারী ফুটবল দল। 7 আসরে অংশ নেওয়া দলটির নামের পাশে 6 বারই রানার্স আপের তকমা। বিশেষ করে শেষ 2 আসরে ঘরের মাঠে তারা হেরেছে বাংলার মেয়েদের কাছে। সাবিত্রীকে ছাড়া মাঠে নামতে হবে আমাদের। এখানে কিছুটা হলেও ঘাটতি থাকবে। আমরা এই গ্রুপের চ্যাম্পিয়ন, এখন এটাই আমাদের শক্তি। ঘরের মাঠে রাখতে পারেনি সাফের শিরোপা, পরের মাঠে কি পারবে সেই প্রশ্ন থেকেই যায়। কোচের মতে দল এখন আগের চেয়ে অনেক ভারসাম্যপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে নিশ্চিত করে বলা যায় না জিতবো। আমাদের এখন আগের চেয়ে ভালো খেলোয়াড় রয়েছে, যা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইটা সমানে সমান হবে এমনটাই মনে করে নেপালের টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত।
ভারতের গোয়াকে সৈকত এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য স্মরণ করা হয়। এই উপকূলীয় রাজ্যের প্রধান আকর্ষণ হলো পর্তুগিজ খাবার, যা শত শত বছর ধরে স্থানীয় ভারতীয় ঐতিহ্যের সাথে মিশে গিয়ে নতুন এক রন্ধনশৈলী তৈরি করেছে। এসব খাবার পেয়েছে বেশ জনপ্রিয়তা। 1498 সালে পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েলের নির্দেশে মশলা সন্ধানের পাশাপাশি খ্রিস্ট ধর্ম প্রচার করতে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা সমুদ্রপথে ভারতের কালিকট বন্দর বর্তমান কোঝিকোড়ে পৌঁছান। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে পর্তুগিজ সমাজ। পর্তুগাল দেশটি ছোট হলেও তাদের খাদ্য সংস্কৃতি বেশ প্রভাবিত করে ভারতকে। ইউরোপের দেশটি খাদ্য সংস্কৃতি অনেকটাই গ্রহণ করে নেয় ভারতের গোয়ার মানুষেরা। পর্তুগালে জাতীয় খাবারের মধ্যে বাকালহাও, যা লবণাক্ত কট মাছ, বেশ জনপ্রিয়। এটি রান্না 365টিরও বেশি পদ্ধতি রয়েছে। আমি এখানে এসেছি মূলত পর্তুগিজ খাবার খেতে। এখানকার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি জুসগুলোও দারুণ। টাকা খরচ করে পর্তুগালে যাবার কি দরকার, যেখানে ভারতের গোয়ায় সবটার স্বাদ পাওয়া যায়। দারুণ স্বাদ খাবারের, পেট ভরে যায় ঠিক, তবে মন চায় আরও খেতে। এছাড়াও আছে বিশ্বজুড়ে বিখ্যাত ডিমের কাস্টার্ড, টার্ট, প্যাস্টেল ডি নাটা, কালডো ভার্দে, মাংস এবং পনির দিয়ে তৈরি খাবার ফ্রান্সিনহা, ফ্রাঙ্গো পিরি পিরির মতো মশলা দিয়ে ম্যারিনেট করা গ্রিলড চিকেন। এছাড়াও ভারতের গোয়া রাজ্যের সবচেয়ে বিখ্যাত পর্তুগিজ মিষ্টি বেবিকা, যার স্বাদ নিতে হলে যেতে হবে গোয়ার পাঞ্জি শহরে। গোয়ায় 4 শতাব্দী ধরে ছিল পর্তুগিজ শাসকের উপনিবেশ। যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছু পরিবর্তন হলো, এখনও এখানকার মানুষ সে খাবারের সংস্কৃতি থেকে প্রাক্তন হয়ে যায়নি। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, পাঞ্জিম, গোয়া, ভারত। এর সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ। শিরোনামগুলো জানাবো আরও একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিলেন 16 জন। আদালতে কাঁদলেন বাবা, মা ও বিচারক। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ সহ 5 দাবিতে আজও আন্দোলন করেছেন গ্রাহকরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র বাকবিতণ্ডা, অশোভন মন্তব্য। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।